বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এবং সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত, এবং আমার ডানের রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। নানা বিষয় নিয়ে আমরা বিতর্ক লক্ষ্য করছি এই সময়, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে, যে স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় সংসদ নির্বাচন আগে, সংস্কার আগে না নির্বাচন আগে, আগের মতো যেমন উন্নয়ন আগে না গণতন্ত্র আগে, অনেকটা সেরকম বিতর্কের মধ্যেই বাংলাদেশ আছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সম্প্রতি আল জাজিরার সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন যে সরকার জনগণ চায় তাদেরকে সরকারে, জনগণ তাদেরকে সরে যেতে চাপ দিচ্ছে না, জনগণ নির্বাচনের জন্য চাপ দিচ্ছে না। যদিও তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেবার ইচ্ছে তার রয়েছে এবং ইতিহাসের সর্বকালের সেরা নির্বাচন তারা করতে চান। মিস্টার রশিদুজ্জামান মিল্লাত। ধন্যবাদ আপনাকে। যেহেতু আমি জাতীয় সংসদের একজন সদস্য ছিলাম, আমার এলাকার বকশীগঞ্জ দেওয়ানগঞ্জবাসীকে আমি শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। তৃতীয় মাত্রায় আপনারা হয়তো অনেকবার দেখেছেন, তবুও বারবারই আপনাদের কথা স্মরণ পড়ে, এই জন্য দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের কথা বলি। আপনাকে বিশেষ করে ধন্যবাদ, আমার সহ আলোচক সহ আমাকে ডেকেছেন, অনেক বিজ্ঞ একজন লোক, তার সঙ্গে আলোচনা করা আমি জানি না কেমন হবে। তো আপনি সমসাময়িক বিষয়ে আলোচনা এখন তো একটাই কথা, যে সংস্কার আগে না ইলেকশন আগে। তা আমরা জানেন যে সংস্কার নিজেরাই করছি, আমরা কীভাবে সংস্কার করব 31 দফা নিয়ে আমরা কাজ করছি সারা দেশে, এবং আমাদের পরশুদিনও শেষ হলো 3 জেলা। আমরা প্রায় সমস্ত বাংলাদেশেই আমাদের 31 দফা যে সংস্কার, আপনি নিশ্চয়ই পড়েছেন সেটা, সেই সংস্কারের সঙ্গে সংস্কার কমিশনের মোটামুটিভাবে মিলও পেয়েছে। প্রায় 80% 70%। আলী রিয়াজ সাহেব নিজেই বলেছেন যে 70% মিল রয়েছে সংবিধান কমিশনের, যে ওনাদের যে সংস্কার যেগুলি আমাদের সঙ্গে প্রায় 70% 75% মিলে যায়। তো সেই সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এবং সংস্কারটাও কিন্তু করতে হবে। এখন হয়তো আপনি একটা ব্যবস্থা নিলেন যে সংস্কার কি করতে চান এই দেশের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, ফেসিবাদকে আবার পুনরুজ্জীবিত না করার জন্য, অথবা আমাদের এই যে মানুষের মৌলিক অধিকার যাতে খর্ব না হয় সেই জন্য যে বিষয়গুলি নিয়ে সংস্কার করা দরকার, সেগুলি আমাদের 31 দফার মধ্যে আছে। এবং সংস্কার কমিশনগুলিও বিভিন্ন সংস্থার সংস্কার কীভাবে করবে সেগুলি নিয়েও তারা কিছু কিছু প্রস্তাব দিয়েছে। এগুলি একমত হয়ে জুলাই চার্টার্ড একটা হবে আমরা জানি। সে আমার ধারণা সেই চার্টারে হয়তোবা যেগুলিতে আমরা সম্মতি জ্ঞাপন করলাম বা একমত হলাম সেগুলি তো থাকবেই, যেগুলিতে আমরা একমত হলাম না হয়তো আর একটু আলোচনা হবে, এবং আলোচনা হয়ে একটা সকল দলকে নিয়ে এই চার্টারে সবাই হয়তো স্বাক্ষর করবে। হয়তো এমন একটা কিছু হবে যে ঠিক আছে, ইলেকশন হওয়ার পরে আপনার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ যে দলটি থাকবে, যারা সরকার গঠন করবে, তারা যাতে এই বিষয়গুলি খুব ভালোভাবে দেখেন। ইতিমধ্যে আমাদের দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন যে আমরা বিশ্বাস করি, আমরা যে কথা বলি সেই কাজকে বিশ্বাস করেই বলি, এবং সেই কাজটি করব বলেই আমাদের অঙ্গীকার। অর্থাৎ আমাদের 31 দফায় আমরা যা যা বলেছি পর্যায়ক্রমে সেই কাজগুলি আমরা সম্পন্ন করব বলে অঙ্গীকার করেছি। সেই অঙ্গীকারটা এই সরকারকে বিশ্বাস করতে হবে, এবং সে যদি বিশ্বাস না করে তাহলে তো আর তাহলে এই আলোচনারও দরকার নাই, জুলাই চার্টারেরও দরকার নাই, কিছুই দরকার নেই। তাহলে এইভাবেই চলতে থাকবে, এবং অসন্তোষ এবং যে বাংলাদেশের মানুষ আজ অস্বস্তির মধ্যে আছে, এটা কাটিয়ে উঠতে সময় লাগবে, এবং এটা কাটিয়ে ওঠার সময় দেওয়া যাবে না। কারণ আমরা 17-18 বছর থেকে কিন্তু ভোটবিহীন অবস্থায় আছি। এই ভোট
আমরা যে দিতে চাই, এটা প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি নাগরিক, আমরা শুধু নয়, আমরা যারা ঢাকায় থাকি, আমরা যারা একটু মধ্যবিত্ত, বিত্তবান অথবা একটু সচ্ছল বা মানুষের সঙ্গে মেলামেশা বেশি করি, তারা নয়, কিন্তু তাদের সংখ্যা কত হবে? 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি। বাকি কিন্তু 16 কোটি 12 কোটির ভোটারের মধ্যে 10 কোটি লোকে কিন্তু খুবই ইনোসেন্ট, মানে ভোট দিতে চায়, তাদের অধিকারকে ফিরে পেতে চায়, তারা ভোটটা চাচ্ছে তাড়াতাড়ি। এই কথাটা এই সরকার বিশ্বাস করতে যাচ্ছে না। বিশ্বাস করতে চাচ্ছে না এই জন্য, তারা তো গ্রামে গঞ্জে অথবা মাঠে ঘাটে তারা যাচ্ছেন না, তারা জানেন না পালস কি মানুষের এবং মানুষ কি চায়। সেটা কিন্তু তারা উপলব্ধি করে কিভাবে? একটা রিপোর্টের মাধ্যমে, হয়তো একটা এনএসএ রিপোর্ট থাকলো, একটা ডিজিএফ এর রিপোর্ট থাকলো, এসবির রিপোর্ট থাকলো, অথবা ডিসিএসপিকে বললো, বা ওইখান থেকে কোনো খবর নিয়ে সেই প্রেক্ষিতে তারা আলোচনা করে এখানে সমস্ত উপদেষ্টারা বসে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন। আসলে বাস্তবিক অর্থে যদি তারা রাজনীতি বুঝতেন আর কি, রাজনীতিতে মানুষ কি চায় এখন, মানে তার প্রসঙ্গটা প্রথম কি আসছে সেটা কিন্তু তারা বুঝতে পারছে না। সেই জন্য অনেক সময় অনেক উপদেষ্টাদের শুনতে বলেছি, আমি তাদেরকে আন্ডারমাইন করার জন্য বলছি না, যে অনেকে বলেছে যে 53 বছর তো চলেছে রাজনীতিবিদদের দিয়ে, হ্যাঁ কিছুই হয়নি, তো এখন কিছুই না হলে বাংলাদেশ এই পর্যন্ত আসলো কেন? আর এখন কি এই 7 মাসে 8 মাসে কি অনেক কিছু করে ফেলেছেন? আসলে কিন্তু তা নয়। আপনি যদি দেখেন আর কি, আপনার অর্থনৈতিক অবস্থা, এই জুলাই আপনাদের একটা দিতে হবে, ইনস্টলমেন্ট দিতে হবে, আপনার লোনের ইনস্টলমেন্ট, এবং কোনোবারই কিন্তু আপনার বাজেটের মধ্যে কোনো বরাদ্দ থাকে না অর্থ মন্ত্রণালয়ের জন্য। এবার কিন্তু অর্থ মন্ত্রণালয়ের জন্য 1.5 কোটি লক্ষ টাকা বোধহয় অর্থ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ। ওই মন্ত্রণালয়ের কাজটা কি? কাজটা তো মানে মন্ত্রণালয়ের বরাদ্দ কেন থাকে? যে উন্নয়নের জন্য থাকে, এলজিডিতে থাকে অনেক টাকা, তারপরে আপনার রোডসে থাকে অনেক টাকা, বিদ্যুতে থাকে অনেক টাকা, তারপরে এরকম বাজেট থাকে আর কি। কিন্তু অর্থ মন্ত্রণালয়ে সামান্য থাকে, যেটা দিয়ে মানে সার্বিকভাবে অর্থনৈতিক কাজে যারা নিয়োজিত তাদের বেতন ভাতা ইত্যাদি, এগুলি সেমিনার সিম্পোজিয়াম এগুলো যেগুলি করবে সেটার জন্য একটা ভাতা থাকে। এবার কেন এত টাকা? কারণ এই জুলাই প্রথমেই আপনার প্রায় 1 লক্ষ কোটি টাকার উপরে আপনার একটা ইনস্টলমেন্ট দিতে হবে। তারপরে কিভাবে চলবে? এই যে আপনার অর্থনৈতিক মন্দা যে আসছে সামনে, সেটাও কিভাবে তারা সামলাবে? তো হয়তো সবাই জ্ঞানী গুণী ব্যক্তি এখানে আছেন, আবার অনেকেই ফেসিস্টের দোসরও আছেন, এটা এখন তো এটা একদম প্রকাশিত। তো আমরা একটা জায়গায় থাকা উচিত আর কি। আমরা সবসময় বলেছি যে এই সরকারকে, বিশেষ করে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আমরা সমর্থন দিয়ে যাব একেবারে সর্বসময়, যাতে করে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন তারা করতে পারেন। কিন্তু আল জাজিরার সাক্ষাৎকারে আপনি যেটা বললেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে মানুষ তো চায় না ইলেকশন, আমাদেরই চায়, এরকম উনি এটা হাস্যোচ্ছলও বলতে পারেন। আমার বিশ্বাস তিনি যেহেতু নোবেল লরিয়েট এবং তার জ্ঞানের সঙ্গে তো আমাদের তুলনা করলে চলবে না, তিনি হয়তো অনেক সময় হাস্যোচ্ছলে অনেক কথা বলেন, খুবই নর্মাল অবস্থায় অনেক ইন্টারভিউ দেন, এবং সেই ইন্টারভিউয়ে উনি বলেছেন জুলাই থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমার দৃঢ় বিশ্বাস ডিসেম্বরে নির্বাচন হবে, ডিসেম্বরের পরে নির্বাচন যাবে না। আপনার একটা কথা মনে আছে কিনা জানি না, বিশ্বাসকে আপনারা আদায় করবেন আপনাদের দাবি, এবং দাবি তো বটে, দাবি তো আমাদের আদায় করবেন। আমরা চাই নির্বাচনটা তো যে দাবি করি জোর করে, এটা খুব শোভন দেখাবে না। তাহলে নির্বাচন আমরা দাবি করলে হয়তো 3 মাসের মধ্যে দিতে হবে, কারণ আমরা তো ওইটা দেখাতে চাই না। আমরা একটু আপনারা জানেন যে ইতিমধ্যেই বিএনপির মধ্যেই কিন্তু সংস্কার হয়েছে। এই যে প্রথম 2-3 মাস অনেক বিশৃঙ্খলা দেখেছেন, কেউ এটা ক্ষোভের থেকে হয়েছে, এই ক্ষোভগুলো কিন্তু অনেক কমে এসছে এখন কিন্তু আর ওরকম নাই। আপনি বিশৃঙ্খলা বলতে কি ওই যে দখল, তারপরে এটা আওয়ামী লীগের ছিল, আমাকে নিতে হবে, এটা আমার জমি দখল করে নিয়েছে, আমার উদ্ধার করতে হবে, আমি টাকা পাই, টাকা দেয় না, এখন টাকা আমার নিতে হবে,
বা কেউ চাঁদাবাজিও করেছে, এই ধরনের তো ঘটনা ঘটেছে, সেগুলি কিন্তু আস্তে আস্তে কমে এসছে। সেই কারণে হয়তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা আমাদের উচ্চ মহল স্ট্যান্ডিং কমিটি তারা মনে করেছেন যে এটা আরেকটু স্তীমিত হোক, আর একটু সুন্দর অবস্থায় আসুক, তাই একটা শেপে আসুক। কারণ বাংলাদেশকে আমরা সুন্দর করতে চাই। যে আশা নিয়ে এই সরকার, প্রফেসর ডক্টর ইউনূস যে আশা পোষণ করেছেন যে একটা সুন্দর ইলেকশন করবেন এবং সুন্দর বাংলাদেশ দেখতে চান, সেটা কিন্তু আমরাও দেখতে চাই আন্ডার দ্য লিডারশিপ অফ জনাব তারেক রহমান। প্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। এখন আসলে ডক্টর ইউনূস স্যারের কথার মধ্যে জুন শব্দটা আসছে, এটা খুবই আপত্তিকর। জুনে কখনো প্রচণ্ড বৃষ্টি হয়, জুনে একবার ভোট হয়েছে, 96 সালে ভোট হয়েছে। 96 সালে যেহেতু ফেব্রুয়ারি আন্ডার কম্পালশন হয়েছিল, আন্ডার কম্পালশন 3 মাসে বাধ্যবাধকতা ছিল। যখন আপনার সামনে একটা 1 বছর বা টোটাল একটা 1.5-2 বছরের স্প্যান ছিল, তখন আপনি জুন উচ্চারণ করবেন কেন? এই জুন উচ্চারণ করাটা তো আমি মনে করি উনি ইল অ্যাডভাইস, মানে প্রধান উপদেষ্টাকে কেউ ভুল উপদেশ দিয়েছে। একটা হচ্ছে ডক্টর ইউনূস স্যারের মতো ব্যক্তিত্বের বাংলাদেশে জোর করে এক্সটেনশন নেয়ার মতো কোনো প্রয়োজন নাই। উনি এর থেকে অনেক উপরেই আছেন, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, এগুলোর থেকে অনেক উপরে আছেন। তবে দেশের স্বার্থে তাকে কাজে লাগাতে হবে, যেটা বিগত গভর্নমেন্ট করতে পারেনি। ইলেকশনের পরেও ডক্টর ইউনূস স্যারকে কীভাবে আমরা কাজে লাগাতে পারি, কীভাবে তার দ্বারা দেশের বিজনেস বাড়াতে পারি, ব্র্যান্ডিং করতে পারি, এই বিষয়ে একটা রূপরেখা কিন্তু হওয়া উচিত। আরেকটা কথা ইউনূস স্যার যেটা বলেছেন, ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভোট হবে, আমি এতটা কনফিডেন্ট কোনোভাবেই হতে পারছি না। অ্যাজ অফ টুডে ডেফিনেটলি আমরা দেখছি আদালতে হ্যান্ডকাফিং হচ্ছে প্রচণ্ডভাবে, প্রচুর হ্যান্ডকাফ দিয়ে লোককে নিয়ে আসা হচ্ছে। তারাও রাজনীতিবিদ, তাদেরও অনেকে ডিসকোয়ালিফাই না হলে ভোট করার অধিকার থাকবে। তো ভোটের সময় আপনি তাকে হ্যান্ডকাফিং করে নিয়ে আসবেন, অথবা ডিসেম্বর যদি ভোট হয়, ভোটের 8 মাস আগে এই মুহূর্তে দেশের কী অবস্থা। দেন একটা জুলাই আগস্ট নিয়ে প্রচুর মামলা হয়েছে, 300 আসামি, 400 আসামি, এরকম শতাধিক মামলা হয়ে গেছে, লক্ষ লক্ষ আসামি। এদেরকে অ্যারেস্ট করাও একটা প্রবলেম, অ্যারেস্ট না করাও প্রবলেম। সেক্ষেত্রে একটা এসআরও দিয়েছিলেন, এসআরওর মধ্যে বলা ছিল যে পূর্ব অনুমতি ছাড়া কাউকে অ্যারেস্ট করা যাবে না। হাইকোর্ট আবার সেই এসআরওটাকে স্টে করে দিয়েছে। তো সেখানে অ্যাটর্নি জেনারেলের রোল আর একটু স্ট্রং হওয়া উচিত ছিল। কারণ আপনি এখন পুলিশ যদি গায়িকা, নায়িকা, খেলোয়াড় সবার নাম দেয়া আছে, ব্যবসায়ীর নাম দেয়া আছে, আইরিশ জাকের নামে একজন অভিনেতা, তার নামও একটা হত্যা মামলায় চলে আসে, আইরিশ জাকের। তো এগুলো তো থাকলে আপনি নিজে যাকে পাচ্ছে যে কোনো জায়গায় মামলায় ব্যক্তিগত শত্রুতা, দলীয় বিবেচনা, নানান বিবেচনা থেকে, দলীয় বিবেচনা থেকেও ব্যবসায়িক দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব সব চলে আসতেছে, সাংবাদিকদের মধ্যে দ্বন্দ্ব, সব মার্ডার কেস, সব মার্ডার কেস। এবং বেশিরভাগ মার্ডার কেসেই বাদী পরে বলছে যে আমি 4-5 জনের নাম দিয়েছি, বাকি নামগুলো আমি জানি না, বেশিরভাগ ক্ষেত্রে। এবং এফিডেভিট দিচ্ছে, প্রথম আলো রিপোর্টও করেছে, আমার কাছে অনেকগুলো এফিডেভিট আসে, এখানে এফিডেভিট বলছে আমি ওনাকে চিনি না, জানি না, ওনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। তার নামটা কেন দিলেন? এইখানে জুডিশিয়ারিকে তীব্রভাবে প্রেশারাইজ করা হচ্ছে। যখন মামলাটা দেয়া হয়, জুডিশিয়ারিতে যিনি বিচারক বসেন, ওনার জুডিশিয়াল মাইন্ড ওখানে অ্যাপ্লিকেশন করার সুযোগই নেই, তাকে ঘিরে ধরা হয়। উনি যদি সেই মুহূর্তে বলেন মামলা নেব না, তাহলে ওনার কোর্ট বয়কট এবং ওনাকে ট্রান্সফার করে দেওয়া হবে। আইন মন্ত্রণালয়, যার বিরুদ্ধে মামলা হচ্ছে তার জীবন কিন্তু অতিষ্ঠ, তার জীবন, একটা মামলা, হত্যাকাণ্ডের মামলা হওয়া মানে তার লাইফ, ব্যবসা বাণিজ্য, পরিবার সব শেষ। হ্যাঁ, বিএনপিও লক্ষ লক্ষ লোক সাফার করেছে, 10-12 বছর, 15 বছর, 17 বছর, এটা অস্বীকার কোনো উপায় নেই। তো এখন যারা সাফার করছে তারা কিন্তু আবার বিএনপি বিরোধী সবাই এমনও না, এখানে অনেকে বিএনপির পক্ষের লোকও আছে, ঢুকে যাচ্ছে, যেটা হয় আর কি। এইটাকে মানে একটা খুব কঠিন সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। সেখানে জুডিশিয়ারি লিডারশিপ দেখাতে পারছে না। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে পুলিশের সামনে পিটিয়েছে চট থাপ্পড়, পরে পুলিশ বাধ্য হয়ে তাকে দৌড় দিয়ে পালিয়েছে। মানে ব্যাপারটা হওয়া উচিত ছিল যে কোনো আসামিকে কেউ আঘাত করলে কোর্ট প্রেমিসে সবচেয়ে পবিত্র জায়গায়, সেখানে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করবে, উল্টো পুলিশ পালাচ্ছে। তা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ভোট আপনি এই পরিস্থিতিতে কীভাবে করবেন? আমি তো কোনোভাবেই, ঠিক ভোট কেন্দ্রে যদি এই ঘটনাটা ঘটে, ওই ক্ষেত্রে পুলিশ কি একই রোল প্লে করবে না, তার কি গ্যারান্টি আছে? এই 8 মাসে আলাদিনের চেরাগ দিয়ে এটা সম্ভব না, 10 মাসে আলাদিনের চেরাগ দিয়ে এটা সম্ভব না। এবং আমি মনে করি জুডিশিয়ালাইজেশন অফ পলিটিক্স যেটা বলে, সেটার দিকেও বাংলাদেশ যাচ্ছে। এই অবস্থায় দুটি ইস্যু আছে, একটা হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে আমরা কোনো আশা আলো দেখতে পারলাম না, আর রাখাইনে একটি মানবিক প্যাসেজ দেওয়ার কথা আমরা শুনলাম। এইটা তো খুবই একটা অন্তর্বর্তী সরকারের জন্য এই ধরনের বিষয়ে জড়ানো, আমি মনে করি অত্যন্ত ক্রিটিক্যাল। এগুলো ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়া কোনোভাবেই করা উচিত না, কারণ এইসব দরজা একবার খুলে দিলে আপনি বন্ধ করতে পারবেন না। আমি ইনডেপথ ব্যাপারটা সম্পর্কে জানি না, যেটুকু জাস্ট জেনেছি, এটা নিয়ে তো ডেফিনেটলি আমাদের দেশের মধ্যেও একটা মতপার্থক্য আসবে, পাশাপাশি এর মাধ্যমে আমরা মায়ানমারে ইনভলভ হয়ে যাব কিনা,
কতটা ইনভলভ হয়ে যাব? মায়ানমারে ইনভলভ হয়ে গেলে আরাকান আর্মির রিয়াকশনটা কী হবে, মেইন আর্মির রিয়াকশন কী হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমার মনে হয় সামনে কিছু জটিলতা আছে। আরেকটি হচ্ছে আমাদের দেশে অতি সম্প্রতি একজন মডেলকে অ্যারেস্ট করা হয়েছে, মেঘলা, উনি মিস বাংলাদেশও ছিলেন। কথিত আছে যে তিনি ব্ল্যাকমেল করার চেষ্টা করেছেন, হোয়াটএভার হতে পারে, একজন রাষ্ট্রদূত অভিযোগ করতেই পারে। তাকে আপনি প্রিভেন্টিভ ডিটেনশন দিবেন, যেটা বাংলাদেশ থেকে কাগজে কলমে ছিল। প্রিভেন্টিভ ডিটেনশন তো আমার তো মনে হয় না গত 15 বছরে কাউকে দেওয়া হয়েছে, আমার যতটুকু মনে পড়ে অনেক আগে দেওয়া হতো, এরপরে বন্ধ হয়ে গিয়েছিল। ইটস এ ব্ল্যাক ল, কমপ্লিটলি ব্ল্যাক ল। আপনাকে 30 দিনের জন্য পাঠিয়ে দিবে, 30 দিন আপনার জামিন হবে না। তো সেই প্রিভেন্টিভ ডিটেনশনে একজনকে দিয়ে দিয়েছে, পুরনো একটা ব্ল্যাক ল। এই সরকারের আমলে নোবেল লরিয়েটের সময় সেই ব্ল্যাক লটা চালু হয়ে গেল। এটাও কোনো ভালো এক্সাম্পল হলো না। এই সমস্ত জিনিসগুলো দেখে আমার যেটা মনে হচ্ছে, দেশে ইলেকশন তো হতেই হবে, ইলেকশন ছাড়া কোনো বিকল্প আছে বলে তো আমি মনে করি না। সেক্ষেত্রে বিএনপি সর্ববৃহৎ দল হিসাবে, সেন্সিবল পলিটিক্যাল পার্টি হিসাবে আমি মনে করি ধৈর্যের পরিচয় দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ইলেকশনের প্রস্তুতি নিচ্ছে। জামাতও তার প্রার্থী ঘোষণা করছে, আমরা কিন্তু আমাদের এলাকায় দেখি যে অমুক প্রার্থী অমুক প্রার্থী। ইলেকশনের দিকেই দেশ যাচ্ছে। ইলেকশন ছাড়া বাংলাদেশে প্রার্থী ঘোষণা করছে, আবার জামাত স্থানীয় সরকার নির্বাচন আগে চাইছে। হ্যাঁ, এখানে মানে জামাতের মধ্যে আমরা দেখছি দুটো ভাগ, একটা ভাগ ভোটের দিকে যাচ্ছে, একটা ভাগ এক্সটেনশনের দিকে বলছে। বিএনপিতে দেখছি বেশিরভাগ অংশই ভোটের দিকে বলছে, দু একজন আবার একটু সংস্কারের কথাও বলছে। সংস্কারের ইলেকশন কোনো কনফ্লিক্টিং কিছু না, এখানে বিএনপি যেটা বলবে সেটাই হবে। তবে বিএনপি খুবই এ বিষয়ে খুব হেজিটেন্ট একটা কারণে, বিএনপি এই সরকারের সাথে দ্বন্দ্বে জড়িয়ে আওয়ামী লীগকে কোনো অযাচিত সুবিধা স্বাভাবিকভাবে দিতে চাচ্ছে না, এবং আরেকটা লেয়ার তৈরি করতে চাচ্ছে না। যে একটা দ্বন্দ্ব জড়িয়ে গেল, দেন গভর্নমেন্টের আরেকটা লেয়ার আসলো, সেই লেয়ারটা আবার 2 বছর থাকলো, হুইচ ইজ ভেরি লজিক্যাল। বাট অন দ্য আদার হ্যান্ড আমি মনে করি এই গভর্নমেন্টের একটা ক্লিয়ার পিকচার জাতির সামনে দিতে হবে। বিশেষ করে রাখাইনে যদি আপনি প্যাসেজ দেন, এটা তো আমাদের দেশের টেরিটরি ইউজ করবে ইউএন এবং অন্যান্য এজেন্সিরা, করে আমাদের দেশ থেকে একটা কনফ্লিক্ট জোনে যাবে, খাবার যাবে শুধু তা তো না, মানুষও যাবে। তো সেই যাবে মানুষরা আমাদের ল্যান্ড ইউজ করে, সেটা থেকে মায়ানমারের রিয়াকশন কী হবে, কোন পার্টের, এটা আমাদের দেখতে হবে। চায়নার রিয়াকশন কী হবে দেখতে হবে, ভারতের রিয়াকশন কী হবে দেখতে হবে। এই জিনিসগুলোর মধ্যে আমরা একটা সুপার পাওয়ারের পলিটিক্সের ট্র্যাপে পড়ে যেতে পারি কমপ্লিটলি। ইলেকশন ডিসেম্বরেই হয়ে যাওয়া আমার মনে হয় সমুচীন, তবে এর মধ্যে সুপারভেনিং কিছু ঘটতে পারে। মানে আমি মনে করি ডক্টর ইউনূস স্যার যখন 3 ধরনের কথা বলছেন, তো উনি ওয়েট করছেন কিছু ঘটলে ওনার এই কথাটা কাজে লাগবে, না ঘটলে এটা কাজে লাগবে, আর এটা ওনার নিজের প্ল্যান। এবং উনি খুবই ডিপ্লোম্যাটিক ভাষায় কথা বলেন, অত্যন্ত উঁচুমানের একাডেমিশিয়ান, অত্যন্ত উঁচুমানের বক্তা। তবে উনি যদি কখনো মনে করেন যে একবার যদি ডিসেম্বর বলে ফেলেছেন, এখান থেকে যদি সরে আসেন, ভবিষ্যতে ওনার সাথে বিএনপির সম্পর্ক খারাপ হতে পারে। যে কোনো গভর্নমেন্টের সেফ এক্সিটের দরকার নেই। বিএনপি 2006 সালে তো সেফ এক্সিট কেয়ার করেনি, তারা তাদের মতো রাজনীতি করছে। আওয়ামী লীগ তো কখনো করেই নেই। কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্টের সেফ এক্সিট অ্যান্ড পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার তার টপ প্রায়োরিটি। কারণ সে রাজনীতিবিদ না, সে শিক্ষক, সে এনজিও চালাবে। সে আজকে 1-2 বছর চালিয়ে আবার তার ওই এনজিওতে বা ডিপার্টমেন্টে ব্যাক করবে। আর রাজনীতিবিদ 5 বছর জেলে যাবে, আবার 5 বছর পরে ভোট করবে, আবার 10 বছর পরে জেলে যাবে। এটাই তার লাইফ, এটি বাংলাদেশের বাস্তবতা। সেই বাস্তবতায় যদি আমি মনে করি যে কোনো সরকারেরই সেফ এক্সিট খুবই ইম্পর্টেন্ট। আর একটা ভাই যেটা বললেন রশিদুজ্জামান ভাই খুবই নাইসলি, অর্থনীতিতে কোনো আশার আলো দেখার কোনো সম্ভাবনা নাই। যে দেশে পার্টিদের মধ্যে কনফ্লিক্ট আছে, ইলেকশনের রূপরেখা নাই, সে দেশে অর্থনীতি আকাশ থেকে ভালো হয় না। অর্থনীতি ভালো করতে গেলে পলিটিক্যাল স্টেবিলিটি একটু মাস্ট। এবং লাস্ট 111 গভর্নমেন্টও আমার মনে পড়ে এত কাজ করার পরেও তারা কিন্তু এক্সিট নিয়েছে বিকজ অফ ইকোনমি। তারা অর্থনীতিতে বুদবুদ সৃষ্টি করতে পারেনি, মানুষের প্রাণচাঞ্চল্য সৃষ্টি করতে পারেনি, যে কারণে তারা খুব দ্রুত চলে গেছে। কারণ তাদের মনে হচ্ছিল আরও লম্বা সময় থাকলে দেশে ফুড ক্রাইসিসও হতে পারে। তো এই গভর্নমেন্টেরও এক সময় অবশ্যই উপলব্ধি হবে যে ইকোনমিতে, এই 16 কোটি লোকের ইকোনমিতে আপনার একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া এটাকে জেগে তোলা খুব কঠিন ব্যাপার। রশিদুজ্জামান বিল্লাত, অনেকগুলো প্রসঙ্গ, তার মধ্যে আঞ্চলিক রাজনীতির প্রসঙ্গ আছে এবং আন্তর্জাতিক প্রসঙ্গ। উনি তো অনেক দিন থেকে আমরা আজ করছিলাম আর কি এই মায়ানমারের ঘটনাটা নিয়ে। এখান থেকে আমরা এমনও শুনেছি যে আরাকান একটা স্টেট করার জন্য বিশ্বের যারা পরাশক্তি তারা চেষ্টা করছে যে আরাকানকে নিয়ে ওইদিকে মায়ানমারের কিছু অংশ আমাদের, এমনকি আমরা এটাও শুনেছি যে খাগড়াছড়ি থেকে আরম্ভ করে এই পর্যন্ত এগুলো নিয়ে একটা করে স্টেট হবে আর কি। তো সেগুলি বিষয়ে হয়তো আমি জানি না, কারণ
এ বিষয়ে কদ্দূর আগাচ্ছে সরকার বলতে পারে। আমরা সরকারে থাকলে হয়তো কিছু সরকার দিক থেকে বলা হয়েছে যে কিছু শর্ত দেওয়া হয়েছে, তো নীতিগতভাবে খুব একটা সমস্যা নেই, বাট শর্তগুলো পূরণ হলে শর্তগুলো সরকার পূরণ সিদ্ধান্ত নেবে। হলে পরে সবচেয়ে এখন দরকার হলো রোহিঙ্গা প্রত্যাবর্তনটা জরুরি হয়ে পড়েছে আর কি। আমরা আশা করেছিলাম যে ইউনূস সাহেব থাকতে সেটা সম্ভব হবে আর কি। তো আশা প্রকাশ করেছেন আগামী রোজার ঈদে তারা মিয়ানমারে গিয়ে ঈদ করবে রোহিঙ্গারা, মানে আমরা মহাসচিবের উপস্থিতিতে। আমরা আশা করি যে সেটা যাতে বাস্তবায়ন হয়, আল্লাহ যাতে আমাদের দেখান এটা আর কি। তো এটা গেলো ইয়ার ব্যাপার আর কি। আমরা যে পলিটিক্যাল আলোচনা ছিলাম এখানে উনি একটা কথা বললেন আর কি, যে মেঘলার ব্যাপারটা আসলেও দায়িত্ব তো আমরা নিতে পারছি না আসলে, মানে আমাদেরও প্রশ্ন এরকম। আর এখানে এরকম হতে পারে যে যেহেতু ডিপ্লোম্যাটদের একটা বিষয় আছে, সৌদি আরব একটা বৃহৎ ডোনার আমাদের জন্য এবং আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কান্ট্রি, সেই কারণে হয়তো তার বিষয়টাকে মাথায় রেখে, যেহেতু তারা পলিটিক্স সঙ্গে ওইভাবে জড়িত না, কি করলে কি হবে না হলে আমাদের মানে একটা দেশকে ঠিক রাখা বা একটা অ্যাম্বাসেডরকে হেয় প্রতিপন্ন না করা, এই জন্য এই ধরনের বিষয়গুলি নিয়ে হয়তো তারা বেশি সিরিয়াস হয়েছেন এবং যার কারণে মেঘলার ঘটনাটা এই ধরনের ঘটনা ঘটেছে আমার ধারণা আর কি। উনি ব্যারিস্টার মানুষ, উনি ভালো বলতে পারবেন এগুলি ব্যাপারে। কিন্তু আমার একটা কথা আর কি, যে এটাও তো বলা উচিত আপনাদের, ওনারও বলা উচিত, আমাদের সকলের বলা উচিত, পঞ্চম সংশোধনী বাতিল হয়েছে, তাই তো? তার মানে কি? পঞ্চদশ, হ্যাঁ, পঞ্চদশ মানে 15 সংশোধনী আর কি। এই যে বাতিল হলো, বাতিল হওয়ার প্রেক্ষিতে কি হলো? তার মানে আমাদের তত্ত্বাবধায়ক সরকার বহাল হলো, তাই না? তত্ত্বাবধায়ক সরকার বহাল তো হয়ে গেছে অলরেডি। এখন একটা আপনার একটা আদেশটা জারি করা, তা আদেশ জারি করা মানে হলো 3 মাসের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। সেখানে এমন হতে পারে আপনি এখনো আমরা বুঝতে পারছি না আর কি, মানে ইনসাইডে কি ঘটছে বুঝতে পারছি না। হয়তো আমার চেয়ে আপনি ভালো বুঝতে পারবেন, বা যারা কথা বলছেন উনি বলতে বুঝতে পারবেন। তো আমার ধারণা মতে আমি বলতে পারি যে এরকম হতে পারে, হয়তো এটা ডিলে করা হচ্ছে আদেশটাকে বের করার জন্য। হয়তো এটা সেপ্টেম্বরে বের করবে, সেপ্টেম্বরে বের করে ইতোমধ্যেই যেহেতু অনেকগুলি আপনার উপদেষ্টাদের সম্বন্ধে নানান কিচ্ছা কাহিনী বেরিয়ে গেছে, এখন প্রফেসর ডক্টর ইউনূস তো অনেক বিজ্ঞ মানুষ, তিনি হয়তো মাথায় চিন্তা করে থাকতে পারেন যে ঠিক আছে, এরকম জুন জুলাই যদি এরকম আদেশটা বের হয় তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার গঠন করা মাস্ট। তিনি যদি চিফ হয়ে 5জন 10জন নতুন করে উপদেষ্টা বা যারা ভালো আছে 2-1জন রেখে আপনার 3 মাসের সময় দিয়ে দেন, সেপ্টেম্বর হলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, বা অক্টোবরে করলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে ইলেকশন হয়ে গেল। তো এরকম তাহলে আপনার যে এই পঞ্চদশ সংশোধনী বাতিল হয়েছে তার প্রেক্ষিতে যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার বহাল থাকলো, তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ইলেকশনের জন্য সবাই আমরা বলেছি যে একমত, যে সেটি তো আপনার ধরেন এক ধরনের উইশফুল থিঙ্কিং, কিন্তু আমরা তো প্রায় প্রতিনিয়তই সরকারের আয়তন একটু একটু করে বাড়তেও দেখছি। না, এটা হতে পারে এরকম আর কি, আমার ধারণা থেকে বলছি যে বাড়তে 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 কমে যায় আর কি। হ্যাঁ, ইভেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পর্যন্ত আপনার দেখেন, এটা তো হয় এরকম না যে অনেক কিছু বাড়তে বাড়তে, ফ্যাসিস্ট সরকারের আমলে দুর্নীতি বাড়তে 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 এক সময় এখন তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। তো সব কিছুই সম্প্রসারিত হতে হতে একবার সংকুচিতও হয়, কারণ এটা আপনার মানে একটা ভালো জায়গায় আসতে হবে। সেই জন্যই মাথার মধ্যে আমার এসেছে কথাটা, যে পঞ্চদশ সংশোধনীটা হলো তার মানে আপনার তত্ত্বাবধায়ক সরকার বহাল হলো। তত্ত্বাবধায়ক সরকার তাহলে আদেশটা কোথায়? আদেশটা আসলে তো আপনাকে এটা কার্যকরী করতে হবে। এখন কার্যকরী করতে হলে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হলে যদি এখন বের হয় তাহলে তো আপনি এখন নির্বাচন দিতে পারছেন না, আপনি জুন জুলাই নির্বাচন দিতে পারছেন না। উনি একটা কথা ঠিকই বলেছেন যে জুনে তখন আন্ডার কম্পালশন আমরা 96 জুনে ইলেকশন করেছিলাম, দ্যাটস এ ডিফারেন্ট কেস। কিন্তু আমাদের তো এই যে শীতের সময়, শীতের মৌসুমে সবাই নির্বাচনটা চায় আর কি, এই সেপ্টেম্বর থেকে আরম্ভ করে ডিসেম্বর, জানুয়ারি, হাইয়েস্ট ফেব্রুয়ারির ফার্স্ট উইক
এরকম পর্যন্ত সময়টা ভালো থাকে ইলেকশনের জন্য। তো এই সময় সাধারণত ইলেকশনটা হলে পরে সবাই স্বতঃস্ফূর্তভাবে এবং সবার ভোটটা প্রদান করতে কোনো বাধা প্রাপ্ত হইতে হয় না ন্যাচারাল ক্যালামিটিতে। সো আমার কাছে মনে হয় যে ওই রকম চিন্তা ভাবনাও তাদের মধ্যে থাকতে পারে, কারণ আমরা তো আর ইনসাইডে নাই, আমরা সরকার, আমরা এখনো বিরোধী দল। আমরা আগে যেরকম ছিলাম এখন একটু স্বস্তিতে আছি যে আমাদের পুলিশ ধরে নিয়ে যাবে না আননেসেসারি, বা আমাদের ফেসিস্ট আমাদেরকে অত্যাচার করবে না, এটুক থেকে আমরা। শামীম যে প্রসঙ্গটা টানলে যে এই যে আগে তো গায়েবী মামলা থেকে নানা রকমের মামলা হচ্ছে, যার জন্য আপনারা অনেক ক্ষেত্রে সাফার করেছেন, এখনও মামলার ধরন সেই এই মামলা দিয়ে আপনি কয়টা মামলা আদালতে শেষ পর্যন্ত টিকবে এবং শেষ পর্যন্ত প্রকৃত অপরাধী যারা তারা আসলে এই সব মামলার সুযোগে পার পেয়ে যাবেন কিনা? ইটস ভেরি ট্রু, ভেরি ট্রু। যে আপনার যদি মামলাগুলি এরকম হতো প্রথম দিকে, এটা হবে না মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ আর কি। আপনার একটা এলাকায় একটা ছাত্র নেতা অথবা একজন এমপি এত অত্যাচার করেছে যে তাকে মামলা দিতে হবে, সে 2 জন লোক মেরেছে, তার সঙ্গে সাঙ্গপাঙ্গ যা আছে মানে তাদের সহ মিলিয়ে সব নাম দিয়ে দিলাম আর কি। আসলে মামলা হচ্ছে, হ্যাঁ, তারপর মানে এই সমস্ত কেসে আসলে এখন চার্জশিট তো আর হয়নি কত এখন যদি পুলিশ হওয়ার আগেই তো সাফারিং যা হওয়ার, না সাফারিং সেটা না, সে মানে আপনার তো ফাইনালি চার্জশিটের সময় কয়জন থাকে এটা উনি খুব ভালো বলতে পারবেন, আপনি বলতে পারবেন, মানে এটা আইন বলে আর কি। চার্জশিটে আপনার যদি ধরেন 200 জন বা 500 জনের মামলা আছে নামে, তার মধ্যে চার্জশিটে দেখা গেল যে 5 জন এখানে টিকলো আর কি, সত্যিকার অর্থে 5 জন দোষী, বাকিগুলো দোষী নয়, সেই চার্জশিট অনুযায়ী কিন্তু বিচারটা হয়, এইভাবে প্রক্রিয়া চলে, তিনি জানেন, আপনিও জানেন। এখন আমাদেরও তো 60 লক্ষ মামলা পড়ে আছে, কিন্তু 60 লক্ষ মামলা বিএনপির শুধু এখনও আপনার পেন্ডিং অবস্থা আছে, সেগুলি কিন্তু কোয়াশমেন্ট করা হয়নি। সেগুলিরও তো একটা ব্যাপার আছে না, সে এই কাজগুলি করা এই সরকারের জন্য খুব দ্রুততম সময়ে করা উচিত ছিল, করছেন না কেন? ওই যে আমার ওই কথাটা মনে হলো যে হয়তো তিনি ওরকম চিন্তা ভাবনা করে আছেন যে হয়তো তত্ত্বাবধায়ক সরকার ফর্মে একটা আবার ওই যে বলেছেন না যে সবচেয়ে ভালো একটা নির্বাচন বাংলাদেশে হবে, হয়তো নতুন ফর্মুলা এরকমভাবে করবেন আর কি। 50 সংসদীয় এনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তিনি থাকলেন, তিনি যেহেতু নিজে স্বচ্ছ, তিনি হয়তো মনে করেন যে আমি স্বচ্ছ আরও 10 জন নিয়ে আমি নির্বাচনটা করব, এই ধরনের অবস্থা থাকতে পারে। আর পুলিশের যে কথাটা বললেন আর কি, যে পুলিশ দৌড়ায়, যে পিটানো, এটাও মানে রাগের বহিঃপ্রকাশ মানুষের। আর পুলিশের ওই রকম ক্যাপাবিলিটি এখনও ফিরে আসে নাই টু প্রোটেক্ট অল দিস থিং। আপনি তো একজনকে মারতে গেলে, শুধু তাই নয়, দেখেন আমার এখানে মানে এলাকায় মানে মানুষের দুটো বাদ দিছে আর কি, হ্যাঁ, নদী বাদ দিছে যাতে ভেঙে না যায়, কিন্তু নদীর প্রবাহ আপনি কিন্তু বন্ধ করতে পারেন না আইনগত অবস্থায়, হ্যাঁ। সো ওইখানে মানুষ বাদ দিছে, সেটাকে প্রশাসনিকভাবে ওখানে ডিসি, ইউএনও, পুলিশ, আর্মি যে ডিপ্লয় করা আছে, তারা সবাই মিলে ওখানে গেছে, কিন্তু এত লোক দেখে তারা ফিরে আসছে, মানে দুই পাশে এত লোক, হাজার হাজার লোক, এই হাজার হাজার লোক দেখে তারা আর সাহস পায়নি যে সে কেটে দিবে বা এটাকে, মানে এই যে মোরালিটিটা, যে আমরা আইনের শাসন যে সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করে মানুষকে আমরা দমন করব বা মানুষের সাহায্য করব, সেই অবস্থানটা এখনো ফিরে আসেনি। সেই কারণেও একটু সময় দরকার। সেই সময়টা কিন্তু আমরা সেই জন্য কিন্তু মনে করেছি যে 1-1.5 বছর সময় লাগতে পারে, এবং সেই কারণে আমার বিশ্বাস যে সেনাপ্রধানও বলেছে যে 1.5 বছরের মধ্যে ইলেকশন হবে। তিনি স্পেসিফিকলি বাই ডিসেম্বর ওনার হিসেবে, হ্যাঁ, উনি 1.5 বছরের কথা বলেছেন, বাই ডিসেম্বর 18 মাস। সো আমার ও সব কিছু ক্যালকুলেশন মিলে আমার কাছে মনে হয় যে ডিসেম্বরে নির্বাচনটা হবে, এবং এই নির্বাচনে যদি আমরা সুন্দরভাবে এই ডিসেম্বরে করতে পারি তাহলে এই সরকার সমাদৃত হবে, বিশেষ করে ডক্টর ইউনূস সমাদৃত হবে, বিশ্বে যেমন তিনি সমাদৃত আছেন, বাংলাদেশের মানুষের কাছে সমাদৃত হবে। আমরা চাই না তার বিপক্ষে কেউ কোনো কথা বলুক, সেই স্কোপটা মানে বাংলাদেশ জাতীয় দল দিতে চায় না। কিন্তু যদি কেউ ইচ্ছা করে নেন, আমি আপনাকে কোনো দোষ দিতে চাই না, আপনি এত সুন্দরভাবে শুরু করেছেন, এখন প্রায় 9000 পর্ব চলছে বোধহয় আপনার, 8000 পর্ব চলছে, এই একদিনও বাদ দেন নাই, হ্যাঁ, আপনাকে তো আমি খারাপ বলবো না,
এখন জোর করে যদি আপনি খারাপ হতে চান তাহলে তো কিছু করার নাই। এখন আপনি জোর করে আপনি 2 দিন বাদ দিয়ে দিলেন, 5 দিন আমি করবো না ভাই, আমি আপনার ধারা চেঞ্জ করলেন, তখন তো মানুষ অন্যভাবে নেবে। আপনাকে যেভাবে আমরা চিনি এইভাবেই চিনতে চাই। ঠিকভাবে ডক্টর ইউনূসকেও আমরা ওইভাবেই চিনতে চাই। তিনি যাতে লোভ সম্বরণ করে, মানে চেয়ারের লোভ, চেয়ার তো আছেই, তিনি সমাদৃত সর্ব জায়গায় এবং সবসময়ই থাকবেন তিনি। আমরাও মনে করি ওনার মতো যে তাকে কাজে লাগানো দরকার, যেটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট কাজে লাগায় নাই। কিন্তু আমাদের সরকারের সময় যখন প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, যখন তিনি নোবেল পেলেন, তাকে নিয়ে অন্তপক্ষে 15 মিনিট আমাদের সংসদে তিনি তার সম্বন্ধে ভাষণ দিয়েছেন এবং তাকে অ্যাপ্রিসিয়েশন করে ভাষণ দিয়েছেন। তো আমরা চাই যে তিনি থাকুক, এবং তিনি এই বাংলাদেশকে উচ্চতর অবস্থায় নিয়ে যাক। আমাদের যদি আমরা সরকার গঠন করতে পারি, আমরা সরকারের সঙ্গেও তাকে রাখতে চাই, সাহায্য নিতে চাই, পরামর্শ নিতে চাই, অথবা কোনো ফর্মে তাকে রাখতে চাই। এটা আমাদের ইচ্ছা যে তার মতো মানুষ থাকুক না কেন, থাকুক ভালো মানুষ। কিন্তু ভালো মানুষের মধ্যে যে আশেপাশে যে অবস্থা সৃষ্টি হয়েছে, একজন উপদেষ্টার পিএসের কাছে যদি 300 কোটি টাকা থাকে, তাহলে তো শেখ হাসিনার পিওনের 400 কোটি টাকার সমান হয়ে গেল। তো এই জিনিসগুলো আমরা দেখতে চাই না আর কি। তো এটার জন্য খুব শিগগিরই আপনার একটা নির্বাচন দরকার, এবং নির্বাচনটা ডিসেম্বরে হওয়া দরকার। নির্বাচন হলে যদি আমরা এই সরকারের ভার পাই, আমাদের জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয় দল, নিশ্চয়ই আপনারা জানেন যে এখানে আমাদের দলীয় প্রধান জনাব তারেক রহমান, তিনিই হয়তো প্রধানমন্ত্রী হবেন, এবং তিনি আমরা সংখ্যাগরিষ্ঠতা পেলে, তিনি সুস্থ থাকলে তিনি প্রধানমন্ত্রী হবেন। এবং তার যে মেন্টালিটি আজকাল, তার যে বক্তব্য, তার যে আমাদেরকে নিয়ন্ত্রণ করা, দেশের প্রতি যে তার যে আকাঙ্ক্ষা, আশা, মানুষের প্রতি কাজ করার, একেবারে স্বাস্থ্য খাত থেকে আরম্ভ করে আপনার ফ্যামিলি কার্ড, তারপরে আপনার কৃষকদের কার্ড, সার বিতরণ, বিভিন্ন ধরনের মানুষের যে বিদেশে যাওয়ার জন্য ট্রেনিং, এগুলির জন্য কিন্তু সব ব্যবস্থা উনি করে রেখেছেন। এবং 6 মাসে কি করবেন, 180 দিনে কি করবেন, 3 বছরে কি করবেন, 5 বছরে কি করবেন, সেগুলি কিন্তু তিনি চিন্তা করে রেখেছেন। আমার মনে হয় বাংলাদেশটা অনেক ভালো হতো যদি এখন কেউ দুষ্টামি না করে এটার এই সরকারকে যদি বিভ্রান্ত যদি না করে। ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। দুষ্টামির প্রসঙ্গে আসলে আমরা অনেক কিছু শুনছিলেন, এবং বিশেষ করে যেটা আমরা একটু শুনতে চাই যে পঞ্চদশ সংশোধনী বাতিলের যে রায়, এবং তার প্রেক্ষিতে কি ধরনের পরিস্থিতি তৈরি হতো। না, ওটা তো জাস্টিস ফারা মাহবুব একটা রায় দিয়েছিলেন, এবং সেই রায়ের শেষের দিকে ব্যারিস্টার কাজল সাহেব উনি বললেন যে আপনি এমন একটা রায় লিখে দেবেন যেন আপনার রায় অনুযায়ী সংবিধানের পাতাটাও অ্যামেন্ডমেন্ট করে ফেলা হয়। এটা নজির আছে। যখন এরশাদ স্যার 8টা ডিভিশনে 8টা সুপ্রিম কোর্টের ব্রাঞ্চ করেছিলেন, তখন 7th অ্যামেন্ডমেন্ট কেসে এটাকে বাতিল করে দেওয়া হয়, এবং বাতিল করে দেওয়ার পরে আগের যেটা প্রভিশন ছিল অটোমেটিক সংবিধানে প্রিন্ট হয়ে যায়। ওটা কিন্তু এরশাদ স্যার কোনো ডিজার্ভ করেননি, রিভিউ করেননি। তো টেকনিক্যালি যেদিন থেকে হাইকোর্ট রায় দিয়েছে, থিওরিটিক্যালি ওই দিন থেকে কিন্তু আসলে কেয়ারটেকার গভর্নমেন্ট রিভাইভ করেছে। কিন্তু ফরম্যাট অ্যান্ড টেনিউর, এইটা একটা বাস্তবতা। একটা হচ্ছে 58 ক অ্যাজ ইট ওয়াজ বিফোর যদি আমরা নিয়ে আসি, তাহলে কিন্তু ওবায়দুল শাহিন সাহেব হবে কেয়ারটেকার গভর্নমেন্টের হেড। উনি যদি রাজি না হন, তাহলে নেক্সট অ্যাপিলেট ডিভিশনের একজন জাজ হবেন। উনি রাজি না হলে বোধহয় তার আগের জন, তার আগের চিফ জাস্টিস, জি, তারপরে নেক্সট 2 জন পরপর অ্যাপিলেট ডিভিশন। তারপরে যদি কাউকে না পাওয়া যায়, তখন সকল দলের মতের ভিত্তিতে একজন সুধী সমাজের একজনকে করা যাবে। যেমন ইয়াজউদ্দিন সাহেব নিজেই সুধী সমাজের একজন হয়ে নিয়ে নিছিলেন। সেখানে ডক্টর ইউনূস স্যারও কেয়ারটেকার গভর্নমেন্টের হেড হতে পারবেন ওই 5ম ধাপে এসে। এটাতে মনে হয় সকল পার্টির কোনো আপত্তি থাকবে না। দেন আসবে টেনুরের বিষয়টা, 3 মাস। 3 মাসের পরে কিন্তু আপনি আরও 3 মাস পারবেন যদি অ্যাক্ট অফ গড হয়। এই অ্যাক্ট অফ গড কিন্তু এই বর্তমান সিচুয়েশনে আসলে ক্লেম করার সুযোগ নেই। এটা জলোচ্ছ্বাস হতে হবে, যুদ্ধ হতে হবে, ক্যাটাস্ট্রফি হতে হবে, ভূমিকম্প হতে পারে। কিন্তু জাস্ট দ্বন্দ্ব আছে, সিভিল ওয়ার টাইপ সিচুয়েশন, এগুলোকে আসলে অ্যাক্ট অফ গড বলা যাবে না। ওই টেনুরের মধ্যে তখন সরকার পড়ে যাবে। যে কারণে আমার ধারণা
সরকার যদিও ডিসেম্বরের ইলেকশনে মাথায় রেখেছে, এখনই এটা স্পষ্ট করে বলছে না কয়েকটা কারণে। তখন এই কেয়ারটেকার গভর্নমেন্টের ইস্যুটা আসবে। 2 হচ্ছে তখন প্রশাসন আর কোনো কথা শুনবে না। এদেশের প্রশাসন সম্পূর্ণরূপে কিছুদিন পরে কে ক্ষমতায় আসবে সম্পূর্ণরূপে তার দিকে থাকে। এবং আমি আমার নিজের অনেক বইপত্র পড়ে যেটুকু দেখেছি যে এদেশে 12টা ভোট হয়েছে, 12টা ভোটেই প্রশাসন পরবর্তী গভর্নমেন্টকে ভোটের দিন হেল্প করেছে। নজির আছে এরকম, যখন তারা বুঝতে পেরেছে, কারণ তারা বুঝতে পেরেছে এই গভর্নমেন্ট আসছে, এই গভর্নমেন্ট কি তারা তখন আসলে ভোটের রেজাল্টটা অনেক বেশি, হয়তো কম্পিটিটিভ ভোট হলেও দেখা যায় ওয়ান সাইডেড হয়ে গেছে। তো তখন আর সরকার দেশ চালাতে পারবে না, এই একটি ভয় আছে। দ্বিতীয় যেটি সকলের মধ্যে একটি ভয় আছে, যে ভাই অনেক কথা বললেন, আমি সকলের সাথে মিশে যেটা অনুভব করি, বাংলাদেশের ট্রেডিশনাল পলিটিক্স কোনোভাবেই আর চলবে না। এই ছাত্ররা আন্দোলন করে একটা বড় ধাক্কা কিন্তু ট্রেডিশনাল পলিটিক্সে দিয়েছে, কিন্তু নিজেরা দল করে আবার নিজেরা ট্রেডিশনাল পলিটিক্সের মতোই আচরণ করেছে, যেটা খুব দুঃখজনক। ডক্টর ইউনূস স্যার যে লম্বা সময় থাকবেন, ওনার ভিত্তিটা কি হবে? উনি যে দলটির প্যাট্রন ইনফর্মালি আর ফর্মালি, সে দলটি দাঁড়াতে পারল না। পুলিশ সম্পূর্ণভাবে আমি বলবো না এখন উনি কন্ট্রোল নিতে পেরেছেন। সেনাবাহিনী বলে দিয়েছে ডিসেম্বর ইলেকশন তারা চাচ্ছে। তাহলে ওনার কন্টিনিউশন অফ পাওয়ারটার বেসিস কি হবে, স্ট্রেংথের বেসিসটা কি হবে? কোনো ইন্টারনাল বেসিস কিন্তু আপাতত প্রশাসনও সেই অর্থে নিয়ন্ত্রণে নেই। ওনারা বলছেন যে প্রশাসন কাজ করছে না, প্রশাসন ঝুঁকি নিচ্ছে না, বিকজ প্রশাসন আগে ঝুঁকি নিয়েছে, আওয়ামী লীগের পক্ষে সেটার ফল পাচ্ছে। এই টেম্পোরারি অন্তর্বর্তী গভর্নমেন্টের জন্য ঝুঁকি নিয়ে তারা সেটা ফল কি করে পাবে? আর সে কারণে সেটা একটি আছে। আরেকটি হচ্ছে যে উনি ডেফিনেটলি ওনার জন্য ভোটের দিন থাকাটাও আবার খুব ঝুঁকিপূর্ণ, কারণ বাংলাদেশে 30,000 সেন্টারে ভোট হয় এবং আমাদের ভোটগুলো রক্তাক্ত হয়, খুব দুঃখজনক হলেও সত্য। প্রত্যন্ত অঞ্চলে কোথায় চর আছে সেখানে যাবে, সেখানে ভোট কি হয়, লাঠি দিয়ে ভোট হয়। ভোটে একটা আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করলে তাকে ভোট করতে দেওয়া হবে কি না, আওয়ামী লীগের উপর মানুষের রাগ আছে, বিএনপির রাগ আছে, জামাতের রাগ আছে, তারা সেখানে ডেফিনেটলি অনেক জায়গায় আওয়ামী লীগের লোকের সাথে মারামারি হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আবার আওয়ামী লীগকে আপনি ভোটের বাইরে সরিয়ে দিলেন, ভোটের বাইরে সরিয়ে দিলে আওয়ামী লীগ ভোটটাকে প্রতিহত করার চেষ্টা করবে যতটুকু আছে। মানে আপনি কিন্তু রক্তপাত বা সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ একটি ভোট, এটি খুবই কঠিন বিষয়। ইমার্জেন্সি না দিলে, বাট আপনার কি মনে হয় যে, মানে আমি বলছি যে আওয়ামী লীগের করা উচিত কি উচিত না সেই বিতর্কে যায় না, কিন্তু আওয়ামী লীগ সংঘাতে জড়িয়ে পড়বার মতো শক্তি কি তার এখন আছে? মানে আওয়ামী লীগ তো ভিজিবল না অনেক। আওয়ামী লীগকে যদি ভোট করতে দেয়া না হয় ন্যাচারালি, তখন তারা ছোটোখাটো অবস্ট্রাকশন তো ক্রিয়েট করতে পারবে, গুপ্ত হামলা তো করতে পারবে, গাছ তো কাটতে পারবে। একটা গাছ কেটে রাস্তা রাখলেই তো রাস্তাটা বন্ধ হয়ে গেল। উল্টো তো তারা সেটাও করতে পারে যে নির্বাচনটা ইনক্লুসিভ হয়নি, সেই ক্যাম্পেইনটাই করলো সংঘাতে না জড়িয়ে। বাট আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় একটি অন্তর্ভুক্তিমূলক ইলেকশন এক্সক্লুশন হবে ব্যক্তি, যে ব্যক্তিগুলো দুর্নীতিবাজ, যে ব্যক্তিগুলো মানুষ মেরেছে, টর্চার করেছে, তাদেরকে বাদ দিয়ে, সেটা যে দলেরই হোক, তাদেরকে বাদ দিয়ে সকল দলের অংশগ্রহণে যদি ভোট হয়, তাহলে সেটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ভোট হতে পারে। যদি দল বড় একটি বা দুটিকে বাদ দিয়ে ভোট হয়, তো সেই ভোটটা তো কোনোভাবেই সেরা ভোট হতেই পারে না, প্রথমেই সেটি সেরা ভোটের তালিকা থেকে বাদ পড়ে যাবে। এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগ একটা এক্সকিউজও পাবে। এক্সকিউজটা হচ্ছে 14 সালে আমরা একতরফা ভোট করেছিলাম, 24 বা 25 বা 26-এ এসে তোমরা একতরফা ভোট করলে। এবং সবচেয়ে ক্ষতি হবে বিএনপির এই কারণে, আপাতদৃষ্টিতে আমার যেটা মনে হচ্ছে, যে সকল দল অংশগ্রহণ করলেও বিএনপি সরকার গঠন করতে পারবে, নাম্বার নিয়ে দ্বিমত থাকতে পারে, সেখানে বিএনপি একটি একতরফা ভোটের দায়ভার কেন নেবে, এটি আমার পয়েন্ট অফ ভিউ থেকে। দ্বিতীয় হচ্ছে, আওয়ামী লীগ ভোট করতে পারলো না, আসলো না, মোরাল গ্রাউন্ড নাই, মামলা টামলা আছে, তাহলে অপোজিশন কে হবে? অপোজিশন যদি কোনো কারণে জামাত হয়ে যায়, সেটা সম্ভাবনা আছে, তাহলে জামাত আর বিএনপির তর্কটা কি হবে? কারণ 17 বছরের মতো জামাত বা বিএনপি কেউ তো সরকারি দলে ছিল না, যে আপনি আর্গুমেন্টটা কিভাবে করবেন, এটি একটি প্রবলেম আছে। আমি মনে করি সকলের অংশগ্রহণে একটি ইলেকশন, সেটি দেশের সব সমস্যার সমাধান করতে পারে। আরেকটি ভয় আছে যে বিএনপি বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি তারা আগের রূপে চলে যায় কিনা, সাধারণ ছাত্রদের মধ্যে এই ভয়টা আছে, সাধারণ মানুষের মধ্যে। তো কিছু রক্ষা কবচ তৈরি করে ফেলতে হবে। রক্ষা কবচের মধ্যে একটা হতে পারে রাষ্ট্রপতি পদ। রাষ্ট্রপতি পদে যদি কিছু ক্ষমতা বাড়িয়ে দেওয়া হয়, স্পিকার পদ নিউট্রালিটি আনা হয়, জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট যদি 100% ফেয়ার হয়, জুডিশিয়ারি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, মিডিয়া যদি ফ্রি থাকে, একটা আপার হাউস যদি করা হয়, তাহলে যেই সরকার হবে তার লেভিয়াথান টাইরান্ট হওয়ার সুযোগ থাকবে না। তার লেভিয়াথান টাইরান্ট হওয়ার সুযোগটা কমিয়ে ফেলতে হবে। কারণ যেই মুহূর্তে বিএনপি ক্ষমতা আসবে ভোটে, সেই মুহূর্তে বাংলাদেশের প্রশাসন
কখন জিয়াউর রহমানের আমলে তারা কি করেছে, কার বাবা জিয়াউর রহমানের সাথে চাকরি করেছে, এই ছবি টবি এভিডেন্স বের করবে এবং খুব দ্রুত বিএনপির উঁচু মহলের খুব কাছে চলে যাবে। পুলিশ বিএনপিকে খুশি করতে অপোজিশনকে গুলি করে মেরে ফেলবে, টর্চার করবে, এমপিকে খুশি করবে, স্যার আপনার সব অপোজিশনকে ধরে নিয়ে আসছি। কিছু মিডিয়া অটোমেটিক স্বার্থের জন্য সরকারকে প্যাম্পার করবে। অর্থাৎ স্বৈরাচার হওয়ার পথে তো কোনো বাধা নেই বাংলাদেশে। বাংলাদেশে স্বৈরাচার আপনি হবেন 14 বছরে হবেন নাকি 4 বছরে, এটা নিয়ে ডিবেট হতে পারে, কিন্তু এই রক্ষা কবচগুলো এখন যদি ইম্পোজ ডক্টর ইউনূস স্যার করে দিয়ে না যান, তাহলে কিন্তু উনি একসময় আফসোস করবে যে আমি সুযোগ পেয়েছিলাম, আমি সুযোগটা হেলায় হারিয়ে ফেললাম। মিস্টার শহীদুজ্জামান মিলাদ, না ওনার তো যে কথাটা বললেন আর কি, যে ডক্টর ইউনূস সাহেবের লম্বা সময় থাকার তো কোনো সম্ভাবনা নাই, ইটস নট পসিবল। এটা আপনারা নিজেও বুঝেন। ওই যে আপনি হয়তো না লম্বা সময় থাকার কোনো সম্ভাবনা নাই আসলে, মানে এইভাবে তো আর দেশ চলতে পারে না, যে সমস্যাগুলির কথা উনি বললেন আর কি। তো আসলেও তাই, আপনার এই প্রত্যন্ত অঞ্চলে 3000 3500 ভোট কেন্দ্র এখন, এগুলি কিছুটা হলেও আস্তে আস্তে তো মানুষের বাড়ছে আর কি। কিছুদিন আগেও কিন্তু যদি ইলেকশন হতো, আপনার ধরেন আমার মনে হয় যে বা ইলেকশনের এই এপ্রিল মের মধ্যে যদি হতো, তাহলে আমি মনে করি যে ফেয়ারনেস কম থাকতো। কারণ মানুষের মধ্যে একটা যে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, এখন ভালো থাকতে হবে, ভোট প্রদান করতে হবে, এরকম একটা আশা মানুষের মধ্যে পুঞ্জীভূত হয়ে আছে এবং সেটা প্রতিফলন ঘটতো। আর দেরি হলে হবে কি, ওই এখন দেখেন 2-1টা করে কিন্তু আওয়ামী লীগের মিছিল বেরোচ্ছে, কিন্তু ফুট করে বেরোচ্ছে ঝটিকা মিছিল। উনি যে বললেন যে গাছ কেটে রাখবে না, করে রাখবে না, রাত্রে গাছ কেটে রাখবে, আপনি প্রত্যন্ত অঞ্চলে কীভাবে কী করবেন? তো এই ধরনের একটা বিষয় থাকে। আবার ইনক্লুসিভ ইলেকশন হলো কি না এই কোশ্চেনটাও থাকে। তো এগুলি যত দেরি করবেন তত বাড়বে আর কি। তো এটা দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশন দেওয়া উচিত আর কি এই সরকারের। এই জন্যই, আর এমনিও সম্ভব নয় কারণ মানুষ কতদিন সহ্য করবে। আর এই ধরেন এই বাজেটের পরে উনি যেটা বললেন যে অর্থনৈতিক অবস্থার যে অবস্থা দাঁড়াবে, তাতে করে সামাল দেওয়া একটু কঠিনই হবে। তার মধ্যে বৈদেশিক যে ইনভেস্টমেন্টগুলি একেবারেই আসছে না। বিশ্বাস করেন আপনার যে আমাকে এক উপদেষ্টাই মানে বললেন আর কি, যে আমরা তো টেন্ডার করছি, টেন্ডারে পার্টিসিপেট করতেছে না কেউ, এবং যারা টেন্ডার করবেন, আমি তো পলিটিশিয়ান এবং আমার একটা ব্যবসাও আছে, ব্যবসায়ী হিসেবে আমি তো অনেক বড় বড় জায়ান্টসদের সঙ্গেও কথা বলেছি, যারা বিদেশিরা এখানে ইনভেস্ট করেছে আগে এবং করতে চায়। তারা বলে যে না, আমরা পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া আমরা ইনভেস্টমেন্ট করবো না, ইটস নো স্টেবিলিটি। মানে দে সে স্ট্রেট, মানে কোনো প্রপোজালও যদি দেন আপনি মানে বিজনেস হাউস থেকে যে ভাই চলেন আমরা এটা করি, অ্যাকসেপ্ট আগে যেগুলি কন্ট্রাক্ট হয়ে গেছে বা এছাড়া নতুন করে কোনো কন্ট্রাক্ট তারা যেতেই রাজি না, মানে কোনো কথাই শুনতে চায় না। যতই বুঝান যে ইউনূস সাহেব ভালো, এখন কোনো রকম পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হবে না, তোমরা কাজ ভালো করতে পারবা, আমরা ভালো করে কাজ করব, তোমাদের এজেন্ট হিসেবে ভালো করে দেখতে পারবো, যতই বুঝান এক কথাই যে লেট দ্য পলিটিক্যাল গভর্নমেন্ট কামস, দেন উইল ডু দ্য বিজনেস অ্যান্ড উইল ইনভেস্ট। অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট ছাড়া আপনি এই দেশে কিভাবে আপনি ডেভেলপ করবেন, আপনি কিভাবে চলবেন? ডোমেস্টিক ইনভেস্টমেন্ট হচ্ছে, ডোমেস্টিক ইনভেস্টমেন্ট দিয়ে আপনি কতদিন চলতে পারবেন? না হচ্ছে কিনা সেটাও তো, ডোমেস্টিক ইনভেস্টমেন্ট নাই, সেটাও তো একটা বড় প্রশ্ন। সেটা নাই। আমাকে কোনো বিজনেস হাউস বলতে পারবেন না, আপনার 1% বিজনেস হাউস পাবেন না আপনি যারা লাভ করছে, অ্যাকসেপ্ট 0.001% যারা উপদেষ্টাদের মদতে, কিছু উপদেষ্টার, আমি সকলদের বলবো না আর কি, মদতে যারা অমুকখানে পোস্টিং, অমুকখানে একটা ভালো বাণিজ্য আছে, এটা দিয়ে দিতে হবে, এগুলি ছাড়া কেউ কোনো ব্যবসা করতে পারছে না। মানে দ্যার ইজ নো কি বলে এনভায়রনমেন্ট টু ড্রপ ইউর মানে টেন্ডার ডকুমেন্ট। তো এরকম একটা অবস্থার মধ্যে আমার কাছে মনে হয় যে মোটেই লম্বা সময় থাকার সঙ্গে আমি শামীম ভাইয়ের সঙ্গে একেবারেই একমত, লম্বা সময় রাখার কোনো অবস্থান নাই, এবং থাকতে চাইলে পরে সেটার জন্য আমাদের প্রস্তুতি জনগণ সম্ভবত নিয়ে নেবে, আমার ধারণা আর কি। পলিটিশিয়ান হিসেবে আমার ধারণা
যে লম্বা সময় থাকতে যাওয়ার প্রবণতা দেখলেই একটা অবস্থান বোধহয় আবার সৃষ্টি হয়ে যাবে যে এখন নির্বাচন চাই। মানুষের পালস তো আমরা বুঝতে পারি, কারণ আমরা তো কিছু কিছু রাজনৈতিক দল তো আবার এক্ষুনি চাইছে না, যেমন ধরা যাক নানাভাবে জামায়াতের অবস্থান বা নতুন দল এনসিপির অবস্থান। এনসিপির অবস্থান প্রথম দিকে আমরা যেটা ভেবেছিলাম আর কি, যে আস্তে আস্তে গড়ে উঠুক একটা দল, এটা বিপ্লব করলো, সামনে অগ্রভাগে থাকলো তারা। যদিও তারা এককভাবে প্রথম দিকে দাবি করেছে, আসলে তারা এককভাবে শেখ হাসিনাকে পাঠানো হয় নাই। এই 17 বছরের আন্দোলন, সকল রাজনীতিবিদদের নিয়ে আন্দোলন, আমাদের ছাত্র জনতা, ইভেন আপনার আমার মিসেস কোনোদিনও জীবনে কোনো প্রসেশনে বেরোয়নি, তারাও প্রসেশনে বেরিয়েছে। মানে একটা এক্সাম্পল দিলাম আর কি। তো এই ধরনের সকলে মিলে, বাংলাদেশ সকল মানুষ মিলে এটা পতন ঘটিয়েছে ফ্যাসিস্টের। কাজেই ছাত্রদের একক কৃতিত্ব এখানে নাই, কৃতিত্ব আছে যে তারা অগ্রভাগে একটা বুলেট পয়েন্টে তারা এগিয়েছে, তার পিছে পিছে একদম সব আপনার শনি আকড়া থেকে আরম্ভ করে, গাজীপুর থেকে আরম্ভ করে আপনার আমিনবাজার, এই যে মানুষ লক্ষ লক্ষ মানুষ আসলো, এগুলিকে ছাত্র। আর এরা না আসলে কি সম্ভব হতো যে আপনার শেখ হাসিনাকে তাড়াতাড়ি নিয়ে এসে হেলিকপ্টার ওঠানো? ইজ ইট পসিবল? ওয়াজ ইট পসিবল? নো। তো এটা ওরা ওই দাবিটা আর করতে পারবে না, আর এখন এটা ক্লিয়ারও হয়ে গেছে। আর ওরা যে দলটা সুন্দর করে চালাবে, প্রথম দিক থেকেই নাহিদ এবং তার অন্যান্য সমন্বয়ক যারা আছে, যারা পার্টির লিডার আছে, তাদের আচরণটা মানে একটা বয়সের সঙ্গে যেতে হবে। তো এটা হয়তো হবে, মানে হোপ করা ভালো আর কি। একটা দল তো হতেই হবে। আমরা কতদিন বাঁচবো? মানে আমাদের সিনিয়ররা অনেক সিনিয়র হয়ে গেছে, আমরাও সিনিয়র হয়ে গেছি। তারপরে আস্তে আস্তে তো কিছু দল তো থাকতে হবে যারা দেশপ্রেমিক, দেশের প্রতি মায়া থাকবে। কিন্তু দেশের প্রতি মায়া কেমনে থাকবে যদি টাকার লোভ প্রথমেই হয়ে যায়? তখন তো আর যাদের টাকার লোভ হয়ে যাবে তাদের আপনার দেশপ্রেম মানে নিজের প্রেমের চেয়ে দেশপ্রেম বড় হবে না, কোনোদিনও না। সো এটা আমি ধরি না। আমার এই জন্য তারপরেও আমাদের দল থেকে বলা হয়েছে যে প্রতিহিংসা নয়, প্রতিরোধ নয়। হ্যাঁ, এটা একদম আমাদের স্ট্রেট আমাদের তারেক রহমান সাহেব বলে দিয়েছেন যে প্রতিহিংসা প্রতিরোধ নয়, সকলকে নিয়ে। এমনকি একটা ইলেকশনের পরে যদি আমরা সরকার গঠন করি, সেখানেও সকলের পার্টিসিপেশন যাতে থাকে এবং সকলকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করে যাতে একটা সরকার, জাতীয় সরকার করতে পারি। তার মানে তার মাথার মধ্যে কিছু একটা আছে যে সকলকে নিয়ে সবাই যাতে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের জন্য কাজ করতে পারে, এমন ধরনের একটা সরকার তিনি করতে চান। এবং সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, এটা আপনারা জানেন, বহুবার আলোচনা করেছি আমরা। আবার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে আপনার ক্ষমতার ভারসাম্য, সেটাও তিনি করতে চান। এখন তো রাষ্ট্রপতির কাছে একটা কাগজ আপনি প্রধানমন্ত্রী পাঠালেন, আপনি সিগনেচার করতে হবে। তখন এটা এমন একটা সিস্টেম হয়তো করবেন যে সিস্টেমের মাধ্যমে আপনার রাষ্ট্রপতিরও কিছু সে থাকবে। শুধু প্রধানমন্ত্রী বললেই হবে তা নয়, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর এক থাকতে হবে। সেক্ষেত্রে আপনার কিন্তু আমি কি শেষ হবো নাকি? যে দেখুন, আসলে একটা ওয়ারের সিচুয়েশন চলছে। থমাস হব বলছে যে একটা রাফ স্কিন সমাজে খুব দ্বন্দ্ব, যে ওয়ার অফ অল অ্যাগেনস্ট অল, অফ এভরি ম্যান অ্যাগেনস্ট এভরি ম্যান। এখান থেকে একটা লেভিয়াথান, বাইবেলে বলছে একটা লেভিয়াথান বের হয়ে গেল, একটা দানব বের হয়ে গেল। সে সবাইকে বললো যে শান্ত থাকতে হবে, রাষ্ট্র থাকতে হবে। ওই দানবকে দিয়েও স্বৈরতন্ত্রের ভয় ছিল, তারপর সবাই তার কাছে সারেন্ডার করেছে। এখন দেশ তো একটা অনেক বড় বিষয়, দেশ কোনো এনজিও না, দেশ কোনো কনসেপ্ট না। আর বাংলাদেশের দেশে রাজনৈতিক বাস্তবতা অত্যন্ত জটিল, যে কারণে অনেকে বিএনপিকে ব্লেম করে যে বিএনপি কেন জোর গলায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছে না, কারণ তাকে তো দেশ চালাতে হবে। বিএনপি কেন তীব্র ভারত বিরোধী কটাক্ষ করে কথা বলছে না, মানে সেই ভাষায়, কারণ তাকে দেশ চালাতে হবে। এই কারণগুলো যারা জানে তারা দেশ চালাচ্ছে না, যারা দেশ চালাচ্ছে তারা একটা ন্যারোগণ্ডিতে দেশ চিন্তা করছে। এখন আমরা যেটা অনুভব করি, যেমন প্রাণগোপাল দত্ত স্যার ডাক্তার, উনি মনে হয় রুগী দেখতে পাচ্ছেন না, বিকজ উনি আওয়ামী লীগের এমপি ছিলেন, কিন্তু উনি আবার ডাক্তার। দিন মোহাম্মদ রুগী দেখতে পাচ্ছেন না, সাকিব ক্রিকেট খেলতে পারছে না, মাশরাফি ক্রিকেট খেলতে পারছে না। এতে কি দেশের ক্ষতি হচ্ছে না? দেশের স্ট্রেংথের একটা অংশ ভুলবশত দোষ করে ভ্রান্ত রাজনীতির কারণে মিশে গিয়েছিল, বা লোভে পড়ে
বা লোভে পড়ে হতে পারে, কিন্তু আসলে সাকিবের লোভের কি ছিল, মানে সাকিবের এমপি হওয়ার পিছনে আসলে কি লোভ ছিল? ক্ষমতার লোভ। ক্ষমতা তো অটোমেটিক্যালি থাকেই। প্রাণগোপাল দত্তের মতো বিজি মানে ডাক্তারের ক্ষমতার লোভ কি থাকতে পারে? কিছু করার চেষ্টা করার জন্য তারা গিয়েছিল। তবে হ্যাঁ, তারা সবাই কেউই তো আর দায় এড়াতে পারে না, আমরাও কিছুটা দায় এড়াতে পারি না, এটা সত্য। 14 ইলেকশন, 18 ইলেকশন, 24 ইলেকশন আমরা কেউ দায় এড়াতে পারি না, কিন্তু ওই জিনিসগুলো রিপিট যদি হয় তাহলে বর্তমান সরকার কি দায় এড়াতে পারবে? ওই জিনিসগুলো রিপিট যেন না হয়। আমি নাম্বার দিয়ে বলবো না যে ওই সময় বেশি লোক মারা গেছে, এখন কম মারা গেছে, কিন্তু হচ্ছে। ওই সময় ন্যায় বিচারের ব্যত্যয় ঘটেছিল, ইনসাফ হয়নি, এখনও কিছুটা ইনসাফের ব্যত্যয় ঘটছে কম বেশি। তো এই যে কম বেশি ঘটছে, এখান থেকে তো একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ করতে হবে, অংশগ্রহণমূলক রাজনীতি, অংশগ্রহণমূলক সমাজ। তা না হলে ওই যে যুদ্ধটা চলছে, আমি শেষ করে দিই একটা হিন্দু মিথোলজি থেকে, যে নরসিংহা আসলেন হিরণ্যকশিপুকে মারতে, দানবকে, হিন্দু মিথোলজি অনুযায়ী, 1 মিনিটে শেষ করে দিচ্ছি। এরপরে নরসিংহ এত ফিরোসিয়াস হয়ে গেলেন যে নরসিংহকে আর কেউ থামাতে পারছে না। তখন বীরভদ্রকে পাঠানো হলো শিবের রূপে, বীরভদ্রকে নরসিংহ মেরে ফেললেন। পরে শারদা বেশে আসলো, আলটিমেটলি গন্ধবেরুদে বেশে এসে দুইজনকে টেনে হিসড়ে শান্ত করে স্বর্গে নিয়ে গেল। অর্থাৎ আওয়ামী লীগ একটা পর্যায়ে রাজনীতিকে নিয়ে গেছে, আওয়ামী লীগকে সরাতে আবার একটা পর্যায়ে নিতে হচ্ছে। এই কতগুলো পর্যায় সামনে আছে, স্টেটসম্যানশিপ হলো পর্যায়গুলোকে কমিয়ে শর্টকাট একটা শান্তি প্রতিষ্ঠা করা, শান্তি প্রতিষ্ঠা করতে হবে। মিস্টার মিল্লাত। আমি একেবারেই একমত সোহেমবার সঙ্গে যে আসলেও এই সবাইকে নিয়েই আপনার রাষ্ট্রটা চলছে। আবেগ আর রাষ্ট্র চালানো আলাদা কথা। রাষ্ট্র চালানো আর শিশু চালানো যে কথাটা বলেছেন আসলে এক নয়। এখানে অনেক কিছু চিন্তা করতে হয়। আপনার ডিপ্লোম্যাটিক রিলেশনস, এটা আপনার থাকতেই হবে। দেখেন, তাইওয়ানের সঙ্গে চায়নার যে অবস্থান, হ্যাঁ, দাকুরাল, হ্যাঁ, সে জায়গাও কিন্তু ডিপ্লোম্যাটিক রিলেশন রয়েছে। সো ডিপ্লোম্যাটিক রিলেশন তো আপনি রাখতেই হবে। ইন্ডিয়ার বিরোধী আমরা অলমোস্ট মানে বাংলাদেশের মেজরিটি মানুষ, হ্যাঁ, সবাই আমরা ইন্ডিয়ার বিপক্ষে। কারণ ইন্ডিয়া আমাদের শোষণ করেছে, শাসন করার চেষ্টা করেছে, বড় ভাই দাদা ইত্যাদি করে। বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের আমলে তো একদম উন্মুক্তভাবে প্রকাশিত হয়েছে যে তারা আমাদেরকে শোষণ করতে চায়, আমাদের দখল করতে চায়, খেতে চায়। সো তারপরেও কিন্তু ডিপ্লোম্যাটিক রিলেশনস আমাদের ইভেন এই সরকারকেও রাখতে হচ্ছে, এই সরকারকে রাখতে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ বলেন না বলেন, আপনি যাচ্ছেন, আপনার ফরেন মিনিস্ট্রি সেখানে যাচ্ছে, কথা বলছে, আপনি একটা সম্মত হচ্ছেন, একটা হচ্ছেন না, দ্যাট ইজ এ ডিফারেন্ট কেস। কিন্তু ডিপ্লোম্যাটিক রিলেশন সবার সঙ্গে রেখেই চলতে হবে এবং সকলকেই নিয়েই চলতে হবে। যার জন্য আপনার ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য আপনাকে যে থিম আমরা চিন্তা করেছি আমাদের 31 দফার মাধ্যমে, আমরা সেটা প্রকাশিত করছি টুয়ার্ডস পিপল অফ হোল বাংলাদেশ, যে আমরা আসতে পরে এই করব। এবং সবচেয়ে বড় কথা, এটা উনি বলা উচিত ছিল আর কি, এই যে আমরা আজকাল যে এই সমস্ত কথাগুলি বলছি, আমরা ইলেকশন করব, আমরা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তারপরে একটা কিছু করব, ইউনূস স্যারকে আমরা প্রধান করব, বা নানান কিছু যে আমরা ইকুয়েশন চেষ্টা করছি, সেটার জন্য আপনার সবগুলি বিষয় নিয়ে কিন্তু রেটিফিকেশন করতে হবে ইন পার্লামেন্ট, সংসদে। সংসদ যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু সবচেয়ে বড় বিপদে হলো বর্তমান সরকার। এই জন্য আমি মনে করি ওনাদের উচিত এই চিন্তাটা মাথায় রেখে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে একটা সংসদে নিয়ে গিয়ে ওনাদের রেটিফিকেশনটা নিয়ে যে আমরা বৈধভাবে সরকার চালিয়েছি 1.5 বছর, এটার হওয়া উচিত। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্ব আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং মিস্টার রশিদুজ্জামান বিল্লাত, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, সব কথার মূল কথা এটা সবাইকে বোঝা দরকার যে আবেগ আর রাষ্ট্র চালানো দুটো ভিন্ন কথা। আবেগ দিয়ে সরকারের পতন ঘটানো যায়, যেটা অনেক সময় স্বৈরতান্ত্রিক সরকার থাকলে তার বিদায় করার জন্য ওই আবেগটা অত্যন্ত জরুরি, সাহসটা জরুরি। কিন্তু রাষ্ট্র চালানোটা একটা ভিন্ন বিষয়, ভিন্ন কেমিস্ট্রি, ভিন্ন কালচার, সেটা সবার উপলব্ধিতে আনা দরকার। এবং সেই উপলব্ধির বিবেচনা থেকেই আমার টেবিলের দুই প্রান্ত থেকে দুজনেই বলছেন যে দেশে একটা নির্বাচন দরকার, ভালো নির্বাচন দরকার।
এবং যে নির্বাচনের মধ্যে জনপ্রতিনিধিত্বশীল একটা সরকার হবে, এবং সেটা না হলে আসলে দেশের অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত, জনগণের অংশগ্রহণ আছে সেটা বলা যাবে না। এবং সেটা যতক্ষণ না থাকছে কোনো স্থিতিশীলতা থাকবে না, এবং সেই স্থিতিশীলতা না থাকলে দেশ আসলে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। কাজেই নির্বাচনটি এখন এই মুহূর্তে সকল বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।